সাফল্য সাফল্য কে না চায়। সবাই সাফল্যের পেছনে ছুটতে থাকে। প্রত্যেক ব্যক্তি সাফল্য পেলে উৎসব পালন করে, আনন্দ করে সে। কিন্তু যদি আমি কথা বলি অসফলতা, তখন সবাই দূরে পালায়। কেউ চায় না যে সে জীবনে অসফল হোক, কামনা করে যাতে জীবনে কখনো অসফলতার সম্মুখীন না হতে হয়। আর যখন অসফলতা আসে, লোকে নিরাশ হয়ে পড়ে, কেউ শোকে ডুবে যায়। কেন? তার কোনো প্রয়োজন নেই। আমি জানি আমি যা বলছি তা কঠিন, কিন্তু একটু ভাবুন, অসফলতা ছাড়া সাফল্যের আনন্দ উপভোগ করা যায় না। যতক্ষণ না সারাদিন রোদে দাঁড়িয়ে থাকবে, গরম না সহ্য করবে, ততক্ষণ সন্ধ্যার মিষ্টি ছায়ার আনন্দ কি করে পাবে? তার গুরুত্ব কিভাবে বুঝবে? এটাই হয়ে থাকে সাফল্য আর অসফলতা। সাফল্য পাওয়ার জন্য অসফল হওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্যা তখনই আরম্ভ হয় যখন আমরা শুধু সাফল্য আর আনন্দের জন্য তৈরি থাকি, কষ্টের জন্য নয়, অসফলতার জন্য নয়। অসফলতার সম্মুখীন হওয়ার জন্য নিজেকে প্রশিক্ষিত করতে পারি না। একটা সাধারণ কথা যা আপনাকে আত্মস্থ করতে হবে। হ্যাঁ, যার থেকে আমরা দূরে পালাই, সেই পরাজয়ের সম্মুখীন হতে শিখুন। ব্যাস, দেখবেন আপনি স্বয়ং জয়ী হবেন। রাধা রাধা। অনেক উচ্চতায় পৌঁছতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? এর উত্তর বড়ই সহজ, সিঁড়ির। এবার এর মধ্যে একটা গভীর রহস্য লুকিয়ে আছে। আমরা যখন দ্রুত সিঁড়ি দিয়ে উঠি, তখন কাউকে পেছনে ফেলে এলে তখন তাকে দেখে কি আমরা ছোট মনে করি? তাকে কি আমরা নিচু নজরে দেখি? যদি কাউকে ধাক্কা দিয়ে আমাদের এগোতে হয়, তাকে দেখে কি আমরা উপহাস করি? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এটা আপনার বড় ভুল। আপনার সিঁড়িতে যার সাথেই দেখা হোক, মধুর সম্পর্ক বজায় রাখুন, স্নেহময় ব্যবহার করবেন তার সাথে, বিনম্র থাকবেন। কারণ যে সিঁড়ি দিয়ে আপনি উঠছেন, মনে রাখবেন সেই সিঁড়ি দিয়ে আপনাকে নিচেও নামতে হবে। যদি এই সিঁড়ি না থাকে, তাহলে নিজের বিজয় উৎসব অবশ্যই পালন করবেন, কিন্তু যারা পিছনে থেকে যায় তাদের নিয়ে উপহাস কখনো করবেন না। রাধা রাধা। প্রেম, আমরা সকলে প্রেম করি, প্রেম পাওয়ার চেষ্টা করতে থাকি। আর এমনও অনেক মানুষ আছেন যারা প্রেম অর্জন করেও ফেলেন, কিন্তু সেখান থেকে শুরু হয় এক নতুন অধ্যায়ের। আচমকা দুই প্রেমীর কিছু অনুচিত বলে মনে হতে থাকে। আচমকা দুজনে নিজেদের অস্তিত্ব নিয়ে বিচলিত হতে থাকেন। এবার এমন হলে কি করা যেতে পারে? দেখুন, এই হলো হলুদ, আর এই হলো চুন। এবার এটাকে দেখুন, যখন চুন আর হলুদকে একসাথে মিলিয়ে দেওয়া হলো, তখন ওরা নিজেদের রং ত্যাগ করে দিয়ে একটা নতুন রং তৈরি করল। প্রেমের রঙও কিছুটা এইভাবে অর্জন করা হয়। এখানে কোনো আমি থাকে না, শুধু আমরা হয়, শুধু একাত্ম হয়। সেই জন্য ত্যাগ করুন নিজের অস্তিত্বকে, আর মনের উত্তেজনাকে আলিঙ্গন করুন। তারপর দেখুন আপনার এই প্রেম আপনাকে কোথায় কোথায় নিয়ে যায়। রাধা রাধা।
আপনি কি কখনো ভেবে দেখেছেন বিষ পান করার পরেও মহাদেবকে দেবাদিদেব মহাদেব কেন বলা হয়, আর অপরদিকে অমৃত পান করার পরেও রাহু আর কেতুকে অসুর কেন বলা হয়? কেন? এর কারণ হলো উদ্দেশ্য। আপনার কর্ম করার পেছনে যে উদ্দেশ্য আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংসারে কোনো ব্যক্তি সেই দ্বারাই পরিচিত, কর্ম করার পিছনে তার উদ্দেশ্য দিয়ে। যদি কেউ পরোপকার করে কিন্তু তার পেছনে তার উদ্দেশ্য স্বার্থের হয়, সেই পরোপকারী মানুষ নিজের মাহাত্ম্য সেখানেই হারিয়ে ফেলে। যদি আপনার কর্মের পিছনে আপনার উদ্দেশ্য সঠিক হয় তাহলে শাপও বরদানে পরিণত হতে পারে। যদি আপনার কর্মের পিছনে উদ্দেশ্য অনুচিত হয় তাহলে বরদানও শাপে পরিণত হতে বেশি সময় লাগে না। এই সমস্ত খেলা কর্ম আর তার উদ্দেশ্যে, তাই শুদ্ধ মনে খেলবেন। রাধা রাধা। রাধা আমাকে বহুবার জিজ্ঞেস করে এই মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য কি। দাদাও তা বুঝতে পারেন না। আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে যে তফাৎটা কোথায় এই মোহ আর এই প্রেমের মধ্যে। আসুন, খুব সহজেই আমি আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি। একদিকে আপনি ভেবে দেখুন, একটা মাছ যে জলে থাকে সেখানেই বাস করে। যদি গ্রীষ্মকালে সেই জল শুকিয়ে আসে সে তা ছেড়ে যায় না, সেখানেই থাকে সে। গরমে জল শুকিয়ে যাওয়ার কারণে সে সেখানে কষ্ট পেয়ে নিজের প্রাণ ত্যাগ করলেও সেই স্থান ত্যাগ করে না। অন্যদিকে আছে এক ভ্রমর, যে একটা ফুলের আশেপাশে শুধু ততক্ষণই ঘোরাঘুরি করে যতক্ষণ সেই ফুলে সে রস পায়। সেই রস শেষ, সেখানে সেই ভ্রমরও আর থাকে না। তাহলে যেই তফাৎ এক ভ্রমর আর মাছের মধ্যে আছে, সেই তফাতই আছে মোহ আর প্রেমের মধ্যে। যা কোনো কামনা ছাড়া, কোনো লোভ ছাড়া করা হয় তা হলো প্রেম। আর যা কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে করা হয় তা হলো মোহ। তাহলে ত্যাগ করে দিন এই মোহকে, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ঘাসের কণা কত ছোট, কত হালকা, এত অবলা যে একে নিয়ে বাগধারা হয়। কিন্তু ভাবুন, যদি এই ঘাসের কণা হাওয়ায় উড়ে এসে আপনার চোখে পড়ে, ভয়ঙ্কর কষ্ট হবে আপনার চোখে। ভাবুন, যদি এই কণা আগুনের ফুলকি হয়ে জ্বলে ওঠে, সমস্ত জঙ্গল পুড়িয়ে ছারখার করতে পারে। এই ছোট ঘাসের কণা। তাই মনে রাখবেন, জীবনে কারোর আকার দিয়ে বিচার করবেন না, আর কখনো নিজের ছোট হওয়া নিয়ে কষ্ট পাবেন না। কারণ ছোট অস্তিত্ব সময় হলে বড় বড় অস্তিত্বকে সমাপ্ত করে দিতে পারে। তাই নিজের থেকে বড়দের সামনে কখনো নিজেকে ছোট মনে করবেন না, আর নিজের থেকে দুর্বলদের কখনো অপমান করবেন না। যে যেমনই হোক সে তেমনই সুন্দর। এই রচনার সম্মান করতে শিখুন। রাধা রাধা। কখনো কখনো কেউ আমাদের ছোট বলে, আমাদের বিষয়ে নীচ মন্তব্য করে। আমাদের তা ভালো লাগে না, আমরা সেটা অপমান মনে করি, নিরাশ হয়ে যাই, অসুস্থ হয়ে পড়ি। কিন্তু এর কোনো প্রয়োজন নেই। এবার আমাকেই দেখুন, কেউ আমাকে মুরলীধর বলে ডাকে, আবার কেউ আমাকে বলে ছলবাজ।
কেউ আমাকে নন্দের আনন্দ বলে, আবার কেউ আমাকে মাখন চোর। এবারে বলুন, আমার নামের সামনে চোর বসিয়ে দিলে আপনার প্রেম কি আমার জন্য কমে যাবে? এটাই আমি বোঝাতে চাই। কারোর কিছু বলে দেওয়াতে সেই প্রেমের কোনো ক্ষতি হয় না, কারণ আপনার প্রেম আমার প্রতি আছে আমার স্বভাবের জন্য, আমার কর্মের জন্য, আমার ব্যক্তিত্বের কারণে। তাই মনে রাখবেন, জীবনে কেবল কর্মের উপরে মন দিন, সেই নামের উপরে নয় যা লোকে আপনাকে দিয়েছে, কারণ এই কর্ম এটাই গুরুত্বপূর্ণ। ব্যর্থ হচ্ছে এই নাম। রাধা রাধা। এই জলধারা দেখছেন আপনি? এই ধারাকে সাগরের সাথে মিশে যেতে হলে ওপর থেকে নিচে বইতেই হবে। যে জল নিচের দিকে বইতে চায় না, ওপরে উঠতে চায়, সে বাষ্প হয়ে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে। ঠিক সেইভাবেই যে এই জল পান করার ইচ্ছে প্রকাশ করে, তাকে নিজের মাথা নত করে নিজের দু হাত পেতে সেই জল পান করতে হবে। যে মাথা নত না করে এই জল পান করতে চায়, তাকে তৃষ্ণার্ত হয়েই ফিরতে হবে। এবার এই ভুল করেন সেই সব মানুষ যারা প্রেম পাওয়ার মনে ইচ্ছে রাখেন, সেসব মানুষ যারা প্রেম পেতে তো চান, কিন্তু প্রেমের সম্মুখে মাথা নত করতে চান না। এই সম্ভব নয়। যদি আপনি সত্যি প্রেম পেতে চান, তাহলে তার সম্মুখে নত হতে হবে, সম্পূর্ণভাবে সমর্পণ করতেই হবে, তবেই পাবেন এই প্রেম। তাই মনে রাখবেন, প্রেমের এই মিষ্টি জল পান করার জন্য আপনাকে এই জল শ্রদ্ধা আর স্নেহের সাথে পান করতে হবে। রাধা রাধা। কোকিল আর কাক, এই দুই পাখি অনেকটাই সমান। দেখতে একই রকম, রূপেও তারা সমান, রঙও বেশিরভাগ সময় একই হয়। হয়তো কখনো কখনো আপনি এটাও দেখেছেন যে কোকিল কাকের বাসায় থাকে। দূর থেকে যদি আপনি এই দুই পাখি দেখেন, তাহলে এদের পার্থক্য বোঝা অত্যন্ত কঠিন। এদের পার্থক্য আপনি তখন বুঝতে পারবেন যখন বর্ষার ঋতু আসবে, যখন এরা গলার স্বর বার করবে। একদিকে কাকের কর্কশ ধ্বনি, যা মনকে ক্ষুণ্ণ করে দেয়। অন্যদিকে কোকিলের মধুর কণ্ঠ মনের সব চিন্তা দূর করে দেয়। দেখুন, এই দুই পাখি একই রকম, তফাৎ শুধু গলার স্বরের, আর এই তফাৎ অনেকটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কথার এই গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। যদি আপনার কথা মধুর হয়, তাহলে তা সকলের কাছে আপনাকে প্রিয় করে তুলবে। আর যদি আপনার কথা কটু হয়, তাহলে খুব সহজেই আপনাকে সবাই তার শত্রু মনে করে নিতে পারে। কথা আপনার, সিদ্ধান্ত আপনারই। রাধা রাধা।